পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প, কলমে সালসাবিল সারা। পর্ব সংখ্যা 4। জাভিয়ান স্যার, ব্যথা পাই, ছাড়ুন প্লিজ। কেউ হার্ড করেনি আমাকে, কেউ স্কার্ট ছিঁড়েনি। আয়নার চিকচিক দৃষ্টি মেলে জানায়, অথচ জাভিয়ান ভ্রু কুচকে এখনো মেয়েটির পানে চেয়ে। শক্ত মুঠোয় তার পোলো ভাত। রমণীর গাল ছেড়ে হাত ধরেছিল জাভিয়ান তখনই। সাফেদ রমণী আর তামাটে জাভিয়ান, মুঠোর মাঝে যেন মেয়েটের হাতটি খুঁজেও পাওয়া গেল না একদমই। জাভিয়ান পীড়া বুঝেছে কি আয়না যে রাখিতে, নাকি বুঝতে পারেনি এক বিন্দু। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যিটা বলো। জাভিয়ান হাত ছাড়েনি, বরং বাঁধন কিছুটা হালকা করে। আয়নাজ হাত ওভাবে রেখেই ক্লান্ত। সে ফোঁস করে শ্বাস ছাড়ে, ঘাড় উঁচু করে। তার ঘাড় ধরে যাচ্ছে লোকটার পানে বারংবার তাকাতে। চোখে জড়তা নিয়ে আয়নাজ ঘাড় উঁচু করে রেখেই দেখে যাচ্ছিল। জাভিয়ান দমবার পাত্র নয় রমণী বুঝে। সে জাভিয়ানকে নিচু গলায় বলে ওঠে, স্যার গো, বড় পাথরটার উপর বসেন। আমি আপনাকে এইভাবে ঘাড় উঁচিয়ে এতক্ষণ দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছি। আমার ঘাড় সে বড্ড নাজুক, একটু 19-20 শুইলেও বলে আমাকে, ও আয়নাজ, নরম বালিশে আরাম করে শুয়ে পড়ো। সিম্পল কথাকে এত পেঁচাও কেন? জাস্ট পাথরে বসতে বললেও তো হয়। স্কার্ট কিভাবে ছিঁড়ল? জাভিয়ান তাকে টানে সম্মুখে, সে অথচ কদম যাচ্ছে পিছে। গ্রিবস এবং সাবাটনের কারণে ঝনঝন শব্দ হচ্ছে মৃদু। আয়নাজ টুপটাপ সামনে যাচ্ছে। জাভিয়ান বসে বিশাল পাথরের উপর। এখন সে আয়নাজের সমান। আয়নাজ তার হাতের ইশারায় দুজনের মাথা মাপে। এরপর মেয়েটার ঠোঁটে খুশির ঝিলিক সাজে, আখিতে ঝলমল করছে। ব্যথার কথা সে ভুলেছে ইতোমধ্যে। জিহ্বা দেখিয়ে অপর হাতে আঙুল দিয়ে ইশারা করে, ও আমার টাং। ওকে আমি একদম কন্ট্রোল করতে পারি না, এত কথা বলতে চায়। আর আমি অতিরিক্ত ব্যাখ্যায় কিছু না বললে আমার শান্তি লাগে না। সত্যি বলতে আমি কথা বলতে ভালোবাসি। বাকি রইল স্কার্টের কথা। আমি একটা গাছের টুকরোতে বসেছিলাম কলেজে, সেখান থেকে রং লাগে আর স্কার্ট গাছের গুঁড়িতে আটকে ছিঁড়ে যায়। আমাকে কেউ মারতেই পারবে না কখনো, কারণ আমি অতিরিক্ত কথা শোনালে সামনের জনের কানের পর্দা ফেটেই যাবে। হা হা হা। আয়নাজ হাসতে থাকে। জাভিয়ান যে এক যুদ্ধ ময়দানে অধৈর্যশীল সৈনিকের সম্রাট, সে ধৈর্য নিয়ে যুদ্ধ পরিকল্পনা করে আর ধৈর্য হারিয়ে বিপক্ষ শক্তিকে নষ্ট করে। সেই সম্রাট নিষ্পলক দৃষ্টিতে একটা মেয়ের বকবকানি শুনছে। বিরক্ত সে প্রচুর, তারপরও শুনছে। জাভিয়ান হাত ছাড়ে আয়নাজের। ধমকে ওঠে মুহূর্তেই, এমন বেকুব দুনিয়ায় আর একটাও নেই। হ্যাঁ, নেই তো। আয়নাজ কায়সার, ওয়ান অ্যান্ড অনলি। আমার হাজব্যান্ড এত লাকি হবে আমাকে পেয়ে। এখনের যুগে মেয়ে হলে আমি একটা প্রেমও করিনি। আমার স্বামীর জন্য একদম পবিত্র ফুল। আয়নাজ পক পক করে বলতেই থাকে, থামবার নাম নেই। বাট পুরোপুরি কি পবিত্র? ইউর ব্যাক অ্যান্ড ফরগেট ইট। আমার চোখটাকে তুমি ভার্জিন থাকতে দিলে কই? কেয়ারলেস পাগল। জাভিয়ানের শক্ত বাক্যে জমে যায় আয়নাজ। সে স্কার্ট হাতে মুঠ করে ধরে মিনমিন করে শুধায়, আপনি সেই সব দৃশ্য ভুলে যান, সেইগুলো আমার স্বামী দেখবে একান্ত। জাভিয়ান বুকের উপর 2 হাত ভাঁজ করে। মেয়েটার সাথে যতটুকু না অনবরত কথা বলে সে, জীবনে যুদ্ধ ময়দান ছাড়া কখনো এমন মুখের খই তার ফুটেছে কি? ওহো, একদমই না। তার অক্ষর বুলি সব হয় হিসেবে, যতক্ষণ যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করে। ব্রেন শার্প আমার, সহজে কিছু ভুলি না। জাভিয়ান দৃষ্টি ঘোরায়। মেয়েটার বুকের দিকটা ভেসে ওঠে নিমেষেই, শ্বাস ছাড়ে দৃঢ়। ঘুরে ফিরে এই অগোছালো মেয়েটা তার ভাবনায় আসে, আর অন্য এক অজানা আকাঙ্ক্ষা হৃদয়ে ভাসায়। সার্গো, সেই কথাটা ভুলানোর জন্য যা যা করার আমি তাই করব। সত্যি করব, প্রমিস। যদি বলেন পাহাড়ে উঠতে উঠবো, যদি বলেন মাটি খুঁড়ে ঢুকে পড়তে তাও করব, যদি বলেন আকাশে উঠতে তাও উঠবো। ও আকাশে কিভাবে উঠবো? আমার তো ডানা নেই। বোকা এক পাগল মনে হয় মেয়েটাকে জাভিয়ানের। তার কথাগুলো কি বাস্তব? এই শরীরে সে পাহাড়ে উঠবে, মাটি খুঁড়তে পারবে? বিশাল দেহ শটান দাঁড়িয়ে উঠে জাভিয়ানের। রাগ আর ক্রোধ স্পষ্ট তার চেহারায়। ঝুঁকে কিছুটা আয়নাজের পানে, গম্ভীর কণ্ঠে আওড়ায়, ডানা আমি বানিয়ে দিব। তোমার যে 2 হাত আছে সেগুলোকে পিষে চ্যাপ্টা করে ডানা বানিয়ে দিব। এরপর আকাশে উড়াও সম্ভব। আয়নাজ লাফ দিয়ে ওঠে, 2 কদম পিছিয়ে যায়। না গো না, আমার হাতের কিছু হলে আমার জামাইকে কে জড়িয়ে ধরবে? সম্ভব না। আমি এছাড়া যা বলবেন তাই মাথা পেতে নেব। হাজব্যান্ড হাজব্যান্ড, সেই জন আমার সামনে এলে আমি তাকে মার্ডার করেই বসবো। জাভিয়ান তেড়ে যায়। আয়নাজ ঝর্ণার পানে দৌড়ায়, চপচপ শব্দে পানিতে নামে। স্কার্ট চুপসে যায় হাঁটু অবধি। ডিটারজেন্টের বক্স ঝর্ণার পাথরে ঢিল মারে রাখে। কান ধরে ঝর্ণার নিচে দাঁড়িয়ে ওভাবেই ঠান্ডা পানির আক্রমণে স্থির থেকে কম্পিত কণ্ঠে বলে ওঠে,
দোহাই লাগে, আপনি আমার স্বামীকে কিছু করবেন না। আপনি দেশে থাকা অবস্থায় আমি বিয়ে করব না, আপনি যাওয়ার পর করব। এরপর না আপনি আমার স্বামীকে দেখবেন না তাকে মারবেন। ইতালি থেকে এসেও মারতে পারবো। পাগল মেয়ে, তুমি জানো না জাভিয়ান যাকে মারবে বলে তার কোনো রেহাই থাকে না? জাভিয়ান তাকে ভয় লাগাতে বলে। সে খেয়াল করে ঝর্ণার পানির স্রোত বা প্রবাহমান এত বেশি না, তাও মেয়েটা চোখ খুলতে পারছে না। একবার ডান চোখ পিট করে খোলে, আবার বাম চোখ। তার এমন কাণ্ডের মাঝে মুখে ভয়টা বেশ উপভোগ করলো জাভিয়ান। আয়নাজ কিছু চিন্তা করে বলে ওঠে, স্যার গো, আমি বিয়েই করব না। আমার জন্য কেউ মারা যাক, আমি চাই না স্যার। অসহ্যকর বোকা একটা। জাভিয়ান বিড়বিড় করে ঠোঁট নাড়ালেও চিরলি আইনাজকে পুনরায় ভয় দেখায়। তোমাকে টেক্সট করব আমি, কোথায় কখন শাস্তি গ্রহণ করবে সেটা জানাবো। যদি 1 মিনিট দেরি হয় হাড্ডি ভাঙবো তোমার। আর এটাও সবাইকে বলবো, এই ফাজিল বেয়াদব মেয়েটা আমাকে বদনাম করেছে অন্যের সামনে। এরপর রাজা তোমার গর্দান নেবে। না না না, আমি আসবো, সবখানেই আসবো গো স্যার। কাউকে কিছু বলবেন না, আমি বাঁচতে চাই। আমার বাচ্চারা এখনো দুনিয়ায় আসলো না, ওরা মা ছাড়া কেমন করে থাকবে? আমার মাসুম ছোট বাচ্চাগুলোকে কে দেখবে? আয়নাজ ওইভাবেই সুর তুলে কান্নার জানান দেয়। জাভিয়ান পা থমকে দাঁড়ায়। একটু আগে না বললো সে বিয়েই করবে না, এখন আবার বাচ্চাদের জন্য কাঁদছে। সত্যি মেয়েটার মাথায় বুঝের সমস্যা আছে, বিরাট সমস্যা। বেশি কিছু বলতে চেয়েও জাভিয়ান তার চাপা স্বভাবের কারণে বলল না। বললেই কি হবে, মেয়েটা আবারও উদ্ভট একটা জবাব দিয়েই দিবে। যতটুকু বিনোদন প্রয়োজন ছিল আজ মেয়েটার থেকে সেটা আদায় করেছে। সবচেয়ে ভালো লেগেছে মেয়েটাকে কান্না করিয়ে। জাভিয়ান পুনরায় সম্মুখে পা ফেলে। হাঁটার শব্দ লক্ষ্য করে পেছন থেকে আয়না চিৎকার করতে থাকে, স্যার গো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সেটা বলেননি তো। আর আমাকে টেক্সট করবেন কিভাবে? নাম্বারও নেননি। আমার নাম্বার হলো 019। পুরো রাজ্যকে নাম্বার দিয়ে ছেলেবাজি করতে চাইছো? বাকি নাম্বার আমার জানা আছে। চুপ থাকো, না হলে সারা রাত এই ঠান্ডায় লটকে রাখবো পাথরের সাথে। কাপড় ধুয়ে জলদি বাসায় যাবে, লাঞ্চ সারবে। জাভিয়ান চলে যাচ্ছে তার মতো। মেয়েটা তখনও বিড়বিড় করতে থাকে। জাভিয়ান সেই সবার কানে মাখেনি। দুপুরের খাবার শেষে রাজার সাথে বসতে হবে তার। আক্রমণের শিকার হতে পারে রাজ্য 1 সপ্তাহের মধ্যে। জাভিয়ানের সেন্স তাই বলছে। পাগলটার সাথে কিছুক্ষণ সময় পার করে স্ট্রেস নামক জিনিসটা যেন অনেকটা কমেছে তার। অন্যদিকে আয়নাজ জাভিয়ানের সম্পূর্ণ প্রস্থান বুঝতে ঝর্ণা থেকে বেরিয়ে আসে। ভিজে জবজবে সে হাতে দ্বারা চুলের পানি ছাড়ায়। ডিটারজেন্ট বক্স এগিয়ে নিয়ে স্কার্ফ আর সোয়েটার ধুয়ে নেয়। স্কার্ট ধোয়ার কোনো প্রশ্নই আসে না, যদিও পানিতে ভিজে থাকায় কাপড়ের ম্যাটেরিয়ালের রং তেমন বোঝা যাচ্ছে না। গায়ের উপর সোয়েটার বুলিয়ে দেওয়ার পূর্বে দেখতে পায় সারকোট রাখা পাথরের উপর। জাভিয়ান সেটা আলাদা করে রাখলো নাকি ভুলে ফেলে গেল বুঝলো না আয়নাজ। তবে ঠান্ডা থেকে বাঁচতে মেয়েটা সেটা গায়ে জড়িয়ে নেয়। দৌড়াতে থাকে। উদ্দেশ্য কিছুটা ঘামলে শরীর গরম হলে ঠান্ডা যদি কিছুটা কমে। কটেজের সম্মুখে এসে আয়নাজ একবার ভাবে ফেরত দিবে সারকোট এখনই জাভিয়ানকে, কিন্তু পরক্ষণে ভাবে ইউজ করেছি আমি, একটু সময়ের জন্য হলো। উনি যা খুঁতখুঁতে মানুষ, দেখা যাবে সারকোট ধুয়ে না দেওয়ার ফলে আমাকে শাস্তি দিবেন। উফ, অশ্লীল হ্যান্ডসাম সৈনিকের এত শাস্তি কেন দিতে হয় আমার মতো বিউটিকে? আয়নাজ সারকোট ওভাবে পেঁচিয়ে ডিটারজেন্টের বক্স রাখে ম্যারিদের চৌকাঠে। তারপর দৌড়ায় তার কটেজের দুয়ারে। খুব করে দোয়া করে মা যেন না দেখে। অন্যদিকে জানালার কিনারায় দাঁড়ানো জাভিয়ান সিগারেটের ধোঁয়ায় আড়ালে চঞ্চল মেয়েটাকে পর্যবেক্ষণ করে। সারকোট ইচ্ছে করে রেখে এসেছিল জাভিয়ান মেয়েটাকে পরীক্ষার জন্য। গায়ে দিয়ে আসায় তার অধরের দফারফা হয় কিঞ্চিত হাসিতে। খণ্ড খণ্ড তার দেহের মাংসে হাত বুলায় আরামসে। ভ্রু সমান্তরাল করে মনে মনে আওড়ায়। বুদ্ধিহীন হলেও লাজহীন নয়, তবে শাস্তি কমবে না। লেটস সি হাউ ডু ইউ হ্যান্ডেল মাই পানিশমেন্ট। আয়নার সারগরটি নিজের ওয়াশ করে রুমের মধ্যে ফ্যানে শুকিয়েছে। 2 দিন ধরে সেটা তার কাছে। কলেজে যাওয়া হয়নি দেশের রাজনৈতিক কারণে, কিন্তু জাভিয়ানকে কয়েকবার দেখেছে সে জানালাতে উকি দিয়ে। একদিনে সে ঘরেই ফেরেনি। রাজার সাথে রাজদরবারে ছিল বিশাল পরিকল্পনায়। বাবা থেকে এমন কিছু টুকটাক শুনেছি। জরুরি তলবে মেয়েটার এই বাইরে যাওয়াও হয়নি। জাভিয়ান বলেছিল তাকে মেসেজ দেবে, কিন্তু তাও দেয়নি। সে জাভিয়ানের সোশ্যাল অ্যাকাউন্ট খুঁজে সেখানে মেসেজও দিয়ে রেখেছে। স্যার, আমি অনেক লয়াল পাপি, আমাকে শাস্তি দিন। দেখুন, আমি পাপ করে শাস্তি ভোগ করতে পারছি না, তাই আমার দম বন্ধ লাগছে। আপনি আমাকে শাস্তি দিন। ও স্যার, জাভিয়ান স্যার। মেসেজটা জাভিয়ান দেখেছিল, কিন্তু কোনো উত্তর দেয়নি। ঘরের মাঝে অত্যন্ত বিরক্ত হচ্ছিল আয়নাজ। জাভিয়ানের সারকোট ইস্ত্রি করে ভাঁজ করলো মাত্র। সময় করে তার কটেজে গিয়ে দিয়ে আসবে আর দৌড়ে ফিরবে। 2 দিন ধরে শুধু মায়ের কান পচিয়েছে হাজারো কথার মাধ্যমে।
রুমে বসে থাকতে ভালো লাগছে না তার, তাই এই ভর সন্ধ্যায় সে ছাদে উঠেছে। আকাশে কিছুটা মেঘ করেছে। জানুয়ারি মাসের এমন ঠান্ডায় মেঘ করলো কেন বুঝতে পারলো না আয়নাজ। সে তার কটেজের ছাদের বাউন্ডারির কিনারায় ধরে হাঁটে, গুনগুন করে গান করে। ম্যারিকে ছাদে আসতে বললেও আসলো না মেয়েটা, সে ঘুমোবে। এমন রোমান্টিক আবহাওয়ায় কি ঘুমায়? শীতল বাতাসে টালমাটাল গাছপালা। তাদের বয়সী মেয়েদের মধ্যে শুধু ম্যারি আর আয়নাজ আছে এই দিকটায়। বাকি সকল ছেলে যারা সৈনিক পদে প্রতিনিয়ত ট্রেনিং এর উপর থাকে। জাভিয়ান আসার পর সেই ট্রেনিং একটু বেশিই কড়াকড়িতে রূপ নেয়। আয়নাজ সোয়েটার পরেনি, ফ্রক আর একটু গায়ের সাথে চেপে ধরে। ঠান্ডা পবনে তার এলো চুল ঝলমলে, সোনালি রঙের তার চুল বড্ড মোহনীয়। ফ্রকটা লম্বা, একটু গোল বেশি, সেটিও উঠছে বাতাসের ছোঁয়ায়। অতিরিক্ত কথা বলা মেয়েটা সন্ধ্যার গভীরতায় যাওয়া দেখছে। কথা মুখে হাজারটা, কিন্তু শোনার কেউ নেই। পাশে একজন হলে মন ভরে কিছু বলা যেত। বাচাল মেয়েদের সমস্যা একটাই, তারা সঙ্গীহীন, বড় একা বোধ করে। জাভিয়ানকে কি একটা মেসেজ দিবে, পরক্ষণে মাথা দোলায়, ফিস ফিস করে বলতে থাকে, ওরে বাবা, তখন দেখা যাবে তলোয়ার আমার পিঠে। খাল উঠেছে আর সেখানে লবণ মরিচ মিশিয়ে লাগাচ্ছেন জনাব নাইট জাভিয়ান রোহান। জাভিয়ানের কটেজের পানে ছাদের রেলিংয়ে এগোয় আয়নাজ। এই পাশ থেকে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের চূড়া। এর পূর্বে অবশ্য অনেক বড় দালান আছে রাজ্যের, তাই চূড়াতার শীর্ষে পাখিদের গোল খেলা বেশ উপভোগ্য। হঠাৎ দৃষ্টি কিছুটা নড়ে আয়নাজের। খেয়াল করে জাভিয়ানের ছাদে আবছা আলোতে কেউ পিছন ফিরে উল্টো দিকে লোহারের বারে ঝুলে আপ ডাউন করছে। প্রথমে সন্ধ্যাবেলায় জিনের ভয় পেলেও দমে যায় আয়নাজ কিছুটা। জাভিয়ান লোকটা, তার উদম শরীরে ঢোলা প্যান্ট, স্পষ্ট নয় কিন্তু অবয়ব দৃশ্যমান। গলা শুকিয়ে আসে আয়নাজের। চঞ্চল মেয়েটার যে মিথ্যার জন্য এতটা শাস্তি পাচ্ছে সেটা না সত্যি হয়ে যায়। সে কিছুটা সরে আসে, হন্তদন্ত হয়ে ছুটতে নিলে ধপ করে শব্দ হয়। আয়নার তটস্থ ভয়ে চারদিকে মিটমিটে সন্ধ্যার মাঝে রঙিন আলো ছড়াক। পেছন ফিরলে তার আঁখি বিশালাকার হয়। সম্মুখে জাভিয়ান দাঁড়িয়ে উদম শরীরে, তার বুকের দিকে তাকালে রুহ শুকিয়ে আসে যেন। প্রথম এমন শরীরে কোনো লোককে সে সরাসরি দেখেছে। উপন্যাসে যে লিখে লেখিকারা সুঠাম দেহের খণ্ড মাংসের শরীর, এমনটা ঠিক এমন এক দৃশ্য আয়নাজ আন্দাজ করত। সাথে এও লক্ষ্য করেছে জাভিয়ানের শরীরে শুকিয়ে যাওয়া জখমের অনেকটা দাগ বিদ্যমান, যা আয়নাজ কখনো দেখেনি। কেবল আড্ডায় মত্ত থাকতে মিথ্যে বলেছিল। বুকটা তার চরম পর্যায়ে শব্দ করছে। সে আড়াআড়ি ভঙ্গিমায় আওড়ায়, স্যার আপনার কাপড়। আপনি উদম, শাস্তি পাওনি দুদিন, আবার আমার কাপড় নিয়ে কথা বলছো। জাভিয়ান এগিয়ে আসে তার পানে। আপনার শরীরে দাগ, ব্যথা পেয়েছিলেন অনেক। আয়নাজ আহত হয়। তার বড্ড মায়া হচ্ছে জাভিয়ান নামক সৈনিকের জন্য। আহারে, ঘর বাড়ি ছেড়ে এমন বছরের পর বছর কষ্ট করে দিনকাল পার করে, আবার আঘাতের চিহ্ন। আয়নাজের আঁখিতে জল জমে, অথচ জখমের এমন চিহ্ন সে ইটালিতেই পেয়েছে সেটা বোকা মেয়েটা জানে না। জাভিয়ান তার ইমোশনাল রূপ দেখে কিছুটা বিব্রত হয়। সে পকেটে হাত রাখে নির্বিঘ্নে, নিবদ্ধ দৃষ্টি সামনের চঞ্চল মেয়ের রূপে। ঠান্ডায় জমে যাওয়া মেয়েটি সোয়েটার পরেনি, তার উপর এখন বৃষ্টি নামার আগ মুহূর্ত। জাভিয়ান তাকে অনেকটা ধমকে বলে ওঠে, এগুলোকে লাভ মার্কস বলে না, দেখে নাও ভালো করে। জাভিয়ান আরেকটু এগিয়ে আসলে আয়নাজ ফ্রক খামচে ধরে। তার ফ্রকের সামনের ঝালর দেওয়া অংশ বুক ঢেকে, অথচ সেটা বাতাসে দুলছে। জাভিয়ানের দৃষ্টি সেদিকে আটকে গেলে নিঃশ্বাস ভারী হয় আবারও। ছাদে এসেছো সোয়েটার ছাড়া, তাও বাতাসে ফ্রক উঠছে। তোমার কি সেন্স নেই? আসলেই নেই, নাকি আমাকে চেস্ট দেখানোর জন্য এসেছো আবারও? আয়নাজ কেঁপে ওঠে তার কথায়, বুকে হাত রাখে সাথে সাথে। সি সি সি, না স্যার, এমনটা একদম না। আমি জীবনেও এইসব কথা চিন্তা করতে পারি না। আমার ভবিষ্যৎ জামাইয়ের জন্য আমি খুব লয়াল। আমি কোনো লোকের দিকে অবধি তাকাই না। শুধু আপনি কেন আমার সামনে চলে আসেন বা আমি যাই, সেটাই বুঝি না। আমার অলস মাথা এই ব্যাপারটা একদম বোঝে না। স্যার গো, আমি আর দেখবো না আপনাকে। এগুলোকে লাভ মার্কস বলে না, দেখে নাও ভালো করে। জাভিয়ান আরেকটু এগিয়ে আসলে আয়নাজ ফ্রক খামচে ধরে। তার ফ্রকের সামনে ঝালর দেওয়া অংশ বুক ঢেকে, অথচ সেটা বাতাসে দুলছে। জাভিয়ানের দৃষ্টি সেদিকে আটকে গেলে নিঃশ্বাস ভারী হয় আবারও। ছাদে এসেছো সোয়েটার ছাড়া, তাও বাতাসে ফ্রক উড়ছে। তোমার কি সেন্স নেই? আসলেই নেই, নাকি আমাকে চেস্ট দেখানোর জন্য এসেছো আবার? আয়নাজ কেঁপে ওঠে তার কথায়, বুকে হাত রাখে সাথে সাথে। সি সি, না স্যার, এমনটা একদম না। আমি জীবনেও এইসব কথা চিন্তা করতে পারি না। আমার ভবিষ্যৎ জামাইয়ের জন্য আমি খুব লয়াল।
আমি কোনো লোকের দিকে অবধি তাকাই না। শুধু আপনি কেন আমার সামনে চলে আসেন বা আমি যাই, সেটা আমার অলস মাথা এই ব্যাপারটা একদম বোঝে না। স্যার গো, আমি আর দেখবো না আপনাকে, নিজেকেও দেখাবো না। আমি যাচ্ছি। আপনার শারকোট কালকে পাঠিয়ে দিব। ইউর ফিউচার হাজবেন্ড, আই উইল বার্ন হিম। জাভিয়ান ক্ষিপ্ত হয়ে জানায় তাকে। জাভিয়ানের কথায় আইনাস বড্ড কষ্ট পায়। তার ভবিষ্যৎ জামাই কি দোষ করেছে যে তাকে পুড়িয়ে দেবে এই শয়তান সৈনিক? স্যার গো, আমি গেলাম। আমাকে বা আমার ভবিষ্যৎ জামাইকে কিচ্ছুটি করবেন না। আমি অনেক ছোট, এই বয়সেও বিধবা হতে চাই না। জামাইকে নিয়ে অনেক স্বপ্ন আমার, অনেক আদর। না না, আমি কিছু বলিনি। বিয়ে করব না আমি। বিয়ে কি? জাভিয়ান চঞ্চল মেয়েটার হাত নাড়িয়ে কথাবার্তা নিষ্পলক চেয়ে রয়। ভেতরে একটা ক্রোধ বহমান, কিন্তু বুঝলো না কিসের। বৃষ্টির টুপটাপ শব্দ হচ্ছে, সাথে ভিজছে তারা দুজন। আচানক ভারী বর্ষণে যা হয়, আইনাস পেছন ফিরে দৌড়তে নেয়। আমি যাই স্যার, আমাকে দেখলে আপনার মেজাজ আরো গরম হবে। আপনি আমাকে দুমড়ে মুচড়ে ফেলেও দিতে পারেন। আমি বাঁচতে চাই স্যার গো, আমার ভবিষ্যতে অনেক কাজ। আমি আপনার কোনো মেজাজের কারণ হয়ে অকালে শহীদ হতে চাই না। আইনাস থেমে যায় তার চুলে টান পড়ার কারণে। বৃষ্টিতে চোখ খোলা দেয়। চুলে হাত দিয়ে সে পেছনে ফিরে দেখতে কিসে তার চুল আটকেছে। যখন সে দেখলো তার এলো চুল জাভিয়ানের হাতে পেঁচানো, তখন সে থমকে ওঠে। স্যার, আমাকে কি সত্যি কটেজ থেকে ফেলে দিবেন? আপনি এমনটা করবেন না প্লিজ। আপনার উদম শরীর আমি সত্যি দেখেছি, কাউকে বলবো না। আমার চোখ আমি আজকে হারপিক দিয়ে ধুয়ে ফেলবো। না না, হারপিক না, দরকার হলে চোখে মরিচ দিব, তাও যেন আজকের দৃশ্যটা ভুলে যাই। সত্যি স্যার, সত্যি। আইনাস দৃষ্টি বন্ধ করে রাখে। সামনের জমকে দেখে সে শিহরিত। ইতালি এবং বাংলাদেশ মিলে এমন এক পাগল মেয়ের সাথে জাভিয়ান কথা বলে তা তার সাথে দেখা যায়। ইতালি এবং বাংলাদেশ মিলে এমন এক পাগল মেয়ের সাথেই জাভিয়ান কথা বলে বা তার সাথে দেখা যায়। কোনো মেয়েকে শাস্তি দেওয়া তার জীবনে প্রথম। জাভিয়ান তার চুলের পানি হাত দিয়ে ঝেড়ে নেয়, আঙুলের সাহায্যে চুল মাথার উপরে ঠেলে দেয়। অত্যন্ত হিমকণ্ঠে বেশ ক্রোধ নিয়ে সামনের বোকা মেয়েটাকে বলে ওঠে, মিথ্যে বলায় যতটুকু শাস্তি পেয়েছ, সামনাসামনি জাভিয়ানের বিয়ার বডি দেখে শাস্তির মাত্রাটা আরো বাড়ানো হলো তোমার। পাগল মেয়ে।